আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার মনটা ভালো নেই। আমি জানি আমাদের যারা দর্শক, যারা আমাদের কথা শোনেন, তারা আসলে কেউ আজকে ভালো নেই। 5ই আগস্টের পর থেকে নানা ঘটনা, প্রতিদিন এমন সব ঘটনা, এমন সব কাণ্ড বাংলাদেশে হচ্ছে যেটা আসলে আমরা কোনোভাবেই কাম্য নয় আমাদের জন্য। আমরা এটা কল্পনাও করতে পারছি না যে আমরা এরকম কেমন করে হয়ে গেলাম। আমরা আমাদের বাচ্চাদের শিক্ষা দিতে পারিনি, আমরা আমাদের প্রজন্মকে কি বোঝাতে পারিনি। কোথায় ব্যর্থতা আমি বুঝতে পারছি না। আমি ছোট্ট একটা ঘটনা, হয়তো অনেকে জানেন, আহ, তাও আপনাদেরকে বলছি। আমি গত দুদিন আগেই দেখলাম যে গতকালই লালমনিরহাটের সদর উপজেলার গোশলা বাজারের পরেশচন্দ্র শীল, ওনার বয়স 75 বছর। তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল, তার বয়স 34 বা 36 এরকম। তারা নরসুন্দরের কাজ করে। তাদেরকে ভীষণভাবে মারা হচ্ছে। 75 বছরের বৃদ্ধর চোখের দিকে আমি ভিডিও দেখছিলাম। উনি যখন প্রিজনের পিছনে শিখের ওই দিকে দাঁড়িয়েছিলেন, ওনার চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল উনি আমাকে দেখতে পাচ্ছেন, আমার ভেতরটা দেখতে পাচ্ছেন। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলেছি, আমি তাকিয়ে থাকতে পারি নাই ছবিটার দিকে। আমি এত কষ্ট পেয়েছি। তারপরে আমাদের নির্বাচন কমিশনার, একজন মুক্তিযোদ্ধা, একজন বয়স্ক মানুষ, শ্রদ্ধাভাজন, তার গলায় জুতার মালা পরানো হলো। তাকে জেলে পুলিশ কাস্টডিতে সোপর্দ করা হলো। কি চলছে বাংলাদেশে কিছু। তার সেদিনই বোধহয় দেখলাম একজন শিক্ষককে ছাত্ররা মারছে, ভীষণভাবে ওনাকে চড় দিচ্ছে, করছে ও করছে। কতগুলো ছোট ছোট বাচ্চা ছেলে, শিক্ষক নাকি তাদের মোবাইল চুরি করেছে। এও কি সম্ভব? কি হচ্ছে বাংলাদেশে? এরকম বাংলাদেশ তো আমাদের না, এরকম বাচ্চাও আমাদের না। এরা কারা আমি জানি না। আমরা এই সার্বিক অবস্থা, আমাদের সংস্কৃতি, শিক্ষা যে ধ্বংস হয়ে যাচ্ছে, গত 10 বছরে আমরা আসলে কোথায় চলে গেছি, কি অবস্থায় আছি, আমাদের কোথায় ভুল হচ্ছে, এগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবে আম, আমাদের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় মুখ, আহকামুল্লাহ। আহকাম ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। আপনি এর আগেও আমাদের ধন্যবাদ। শোতে এসেছেন। এরকম একটা খারাপ সময় আপনি কথা বলছেন, সেই জন্য আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা, এবং আপনার প্রতি আমরা, আমাদের দর্শক, বাংলাদেশের মানুষ সবসময় আপনারা যারা কাজ করছেন এই সময়টাতে আপনাদেরকে মনে রাখবে। আমরা আলোচনা শুরু করি। অবশ্যই দৃষ্টিকোণ একাত্তরের যে মূল বয়ান যে আমরা একাত্তরের পক্ষে, এই এই বয়ানটাই আগামীর বাংলাদেশের বয়ান হতে হবে। কারণ আমরা যদি একাত্তরের বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে না পারি এবং একাত্তরের বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু বারবার আমাদেরকে পরাজিত হতে হবে। 75-এর 15ই আগস্টে যেমন হতে হয়েছিল, 2006-এ একবার আমাদেরকে পরাজিত হতে হয়েছে, 2001-এ পরাজিত হতে হয়েছে, 2004-এ পরাজিত হতে হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। নিশ্চয়ই আলোচনার ভেতরে আমরা পুরো বিষয়টা বলবো, কথা বলবো, আপনার কথাও শুনবো। কিন্তু আমাকে যুক্ত করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আকাম ভাই, আমি তো দুটো ঘটনার কথা উল্লেখ করলাম। আসলে প্রতিদিন শত শত ঘটনা দেশের আনাচে কানাচে ঘটছে। কয়টা বলবো? আমি জাস্ট দুটো সাম্প্রতিক ঘটনা আপনাদেরকে অ্যাড্রেস করলাম। আপনি এই ব্যাপারটা নিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? আপনার এক অনুভূতি বা এক ব্যাখ্যা কি? প্রথম হচ্ছে যে যেই ঘটনাটা আপনার ইয়েতে বললেন, আপনি ওই যে নরসুন্দর। আহ, নরসুন্দর নবীজিকে নিয়ে বললেন। বলুন, হ্যাঁ, অপবর্ণনা। এখন তার অপরাধ তিনি নবী মোহাম্মদ বলেছেন, হ্যাঁ। তাই তো? এখন আমরা কিন্তু নবীজি বলি। আমরা কি সব সময়, আমি তো একজন মুসলমান, আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু। এবং ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি দিন শুরু করতেন কোরআন, ফজরের নামাজ পড়ে, কোরআন পাঠ করে। কিন্তু তার সংগ্রামটা
ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য সংগ্রাম ছিল। যুদ্ধাপরাধীদের বিচার তিনি করেছেন, করতে চেয়েছেন এবং করেছেন। আমরা একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চেয়েছি, তার জন্য লড়াই করেছি। এবং ছাত্র জীবন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা একটা সংস্কৃতি কর্মী হিসেবে এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের লড়াইটাই করছি। ধরেন, আমি কিন্তু সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলি না, আমরা কেউই বলি না। আমরা মুসলমানরা বলি নবীজি। তাহলে একজন হিন্দু নবী মোহাম্মদ বলাতে তার কি অপরাধ হতে পারে? আমরা যে নবীজি বলি, তাতে কি তিনি মানে আল্লাহর প্রেরিত রসুল এবং পৃথিবীর শেষ নবী, সেটা কি উনি থাকেন না? উনি তো থাকেন। আমি আমি বলছি যে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নবীজির বিদায় হজের ভাষণ, এটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। আমি জেলখানায় 2002-এ, আমি জেলখানায়, এবং ওইখানে আমি আমি যেহেতু টর্চার্ড হয়ে, মানে আমাকে পিটিয়ে অলমোস্ট আধমরা করে ফেলেছিল, আমি জেলখানায় মেডিকেলে ছিলাম। মেডিকেলে আমি একটু একটু সুস্থ হচ্ছি, দেখি সবাই জামাতে নামাজ পড়ে। তো আমি আমার মতো করে, আমি নিজের মতো করে, ওই জামাত শেষ হলে আমি আমার মতো নামাজ পড়ি। এখন মজার ঘটনা হচ্ছে, জেলখানায় যে নামাজটা পড়াচ্ছে সেও কিন্তু কয়েদি, সেও সাজাপ্রাপ্ত আসামি। আমি ওই যে নামাজ পড়ায় তারে ডাইকা বললাম যে, ভাই আপনি তো জেলখানায়, আপনি কি মামলায় সাজা হয়েছে আপনার? তো একটু লজ্জা পায়, প্রথমে বলেন। আমি বলছি, না বলেন না শুনি। তো বললো যে, আমি মাদ্রাসার ইমাম ছিলাম, আমার নামে এই ছেলে ধর্ষণের মামলা হয়েছে, ওই মামলায় আমার সাজা হয়েছে। জেলখানায় যে নামাজ পড়াচ্ছে সে একজন রেপিস্ট। সুতরাং বাংলাদেশে যারা নাকি ইসলামের ধারক বাহক বাহক হিসেবে এখন আছে, তারা প্রকৃত অর্থে ধার্মিকই না, তারা ইসলাম চর্চাই করে না। প্রকৃত যে ইসলাম চর্চা করে, যারা ইসলামের মতাদর্শ মানে, তারা অন্য ধর্মকে আক্রমণ করতেই পারে না, কারণ ইসলাম একটা শান্তির ধর্ম। যেমন যেমন ভাবে একজন মুসলমান, আমি বলছি যে আপনি কি বাংলাদেশের মুসলমানদেরকে মারতে দেখছেন না? এই যে এস্তেমা দুই ভাগ হয়ে গেল না, কয়েকদিন আগে সুন্নিরা যখন নাকি তাদের সমাবেশ করতে চাইলো, প্রথমে সমাবেশ করতে দিবেই না, একজন হুজুরকে, একজন সুন্নিকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখলো। এটা তো মুসলমানকে হত্যা হত্যা মুসলমানই করছে। মুসলমানকে করেছে। তাহলে আরেকজন হিন্দুকে যে মারতে যাচ্ছে, ও তো আসলে হিন্দুকে মারতেছে না, ও ওর মতের বিরুদ্ধে যে কোনো মানুষকেই মারবে। সে মুসলমানকেও মারে, সে হিন্দুকেও মারে, সে খ্রিস্টানকেও মারে, বৌদ্ধকেও মারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এরা সারা পৃথিবীতে সংখ্যালঘুরা কিন্তু নির্যাতিত হয়। এবং বাংলাদেশে যেহেতু হিন্দু সম্প্রদায়, এরা সংখ্যালঘু, এদের উপরে নির্যাতন কিন্তু আছে, নির্যাতন হচ্ছে। এবং এই নির্যাতনের ধারাবাহিকতা কিন্তু 1947 সাল থেকে শুরু হয়েছে। এর বিরুদ্ধে লড়াই করে কিন্তু বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশটা গড়তে চেয়েছিলেন, দেশ স্বাধীন করেছিলেন। এবং 75-এর 15ই আগস্টে তাকে হত্যার মধ্য দিয়ে একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে হত্যা করা হলো। এবং 72-এ যারা মুক্তিযোদ্ধারা ছিল, যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুবলীগ করেছে, তাদেরই একটা বড় অংশ বের হয়ে জাসদ করলো। এই যে জাসদের গঠন হলো, এই জাসদ গঠনের প্রক্রিয়াতে মুক্তিযোদ্ধারা শুরুতে থাকলেও তা সেখানে রাজনৈতিক শক্তি হিসেবে যুক্ত হয় কিন্তু বাংলাদেশ জন্মের বিরোধিতা যারা করেছিল। অর্থাৎ 70-এর নির্বাচনে যে 30% লোক নৌকায় ভোট দেয় নাই, যেই মানুষগুলো 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করেছে, জিয়াউর রহমান এসে যখন নাকি তাদেরকে এই কি বলে আপনার দালাল আইন বাতিল করে তাদেরকে মুক্ত করে দিল, 11,000 যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল, তারা জেলখানা থেকে ছাড়া পেয়ে গেল। এই সকল মানুষগুলো প্রথমে জাসদে পুনর্বাসিত হয় রাজনীতিতে, এরপরে তারা জিয়াউর রহমানের বিএনপিতে পুনর্বাসিত হয়। এবং ওই মৌলবাদীরাই তারা আবার এরশাদের সময় জাতীয় পার্টিতেও পুনর্বাসিত হয়। কিন্তু
সময়ের ধারাবাহিকতায় বিএনপির কিন্তু এইবার এসে এই 24-এর 5 আগস্টের পরে বিএনপির কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে দাঁড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছিল। হ্যাঁ, সেটাই। যারা 5 আগস্ট ঘটালো, তারা কিন্তু যখন মানুষ বুঝতে শুরু করলো যে এটা তো আসলে বাংলাদেশের বিরোধী একটি শক্তি, এরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধেই বিশ্বাস করে না, এরা মনে করে 47 একবার দেশ স্বাধীন হয়েছে, এরা মনে করে 71-এ, প্রথমে তো তারা 71-কে অস্বীকারই করলো। আপনি এবি পার্টির যে ছেলেটা ব্যারিস্টার ফুয়াদ, আপনি হ্যাঁ, কি তার বক্তব্য মনে আছে? সে মনে আছে বলেছে আমার। আমরা একটা নতুন স্বাধীনতা দিবস খুঁজছি। আরে খুঁজছি। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে 71-এর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই ভূমি, যেই পতাকা, সেই পতাকার দেশে দাঁড়িয়ে তুমি নতুন স্বাধীনতা দিবস খোঁজো। হ্যাঁ, ফুয়াদ তাহলে এটাও সেই বলেছে বাংলাদেশের, 16ই ডিসেম্বরকে সে মানে না। এবং তাদের কিন্তু বাংলাদেশে বাস করার কোনো অধিকার নাই। না। কিন্তু বঙ্গবন্ধু, সবাই বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা নিয়ে কথা বলে। অদ্ভুতভাবে আমি আপনাকে বলি, বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার ভেতরে যেই 4 অপরাধী সাধারণ ক্ষমার আওতার বাইরে থাকবে, অর্থাৎ তাদের বিচার হবেই এবং তাদের বিচারের জন্য দালাল আইন করা হলো, তার হ্যাঁ, মধ্যে একটি ছিল ধর্ষণ, ধর্ষণ, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, অগ্নিসংযোগ এবং রাহাজানি। রাহাজানি। এই 4 ধরনের অপরাধীরা সাধারণ ক্ষমার বাইরে থাকবে। আপনাকে আমি এটিরও একটি আমার অভিজ্ঞতা বলি। 2001-এ যখন নাকি বিএনপি সরকার ক্ষমতায় আসলো, ধানমন্ডি 32 নম্বরে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আওয়ামী লীগ 16 দিন ব্যাপী বিজয় উৎসব আয়োজন করলো ধানমন্ডি 32-এর সামনে রাস্তায়। সেখানে বিচারপতি কে এম সোভান হুম। একটি একদিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি প্রথমবারের মতো এই কথাটি বললেন যে বাংলাদেশে রাজনীতিতে সাধারণ ক্ষমা বঙ্গবন্ধু করেছে, এর ভেতর দিয়ে রাজাকারদের ক্ষমা করে দিয়েছে, যে কথাগুলো বলা হয় এটি সত্য নয়। বঙ্গবন্ধু সমাজের সাধারণ মানুষ যারা বেঁচে থাকার প্রয়োজনে বিভিন্নভাবে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করতে বাধ্য হয়েছিল, কিন্তু তারা মনে প্রাণে বাংলাদেশটাই চেয়েছিল, তাদেরকে অনেককেই রাজাকারের তালিকায় দেওয়া হয়েছে, কিন্তু তারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং রাহাজানির রাহাজানি। লুটতরাজের সঙ্গে জড়িত নয়। সুতরাং তারা সাধারণ ক্ষমার বাইরে থাকবে, তারা সাধারণ ক্ষমা পাবে না। আর বাকিদের জন্য উনি দালাল আইন করলো। সেই দালাল আইনে 72-এই 11,000 রাজাকারের বিচার হচ্ছিল। 75-এর 15 আগস্টের পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথম সেই দালাল আইন বাতিল করলো। বাতিল করে জিয়াউর দিল। রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করলো এবং ওই যে মুসলিম লীগের, মানে পাকিস্তান আমলের যে মুসলিম লীগ, সেই মুসলিম লীগের নেতা কর্মীদেরটাই জিয়াউর রহমানের বিএনপিতে পুনর্বাসিত হলো এবং শাহজিজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয়েছিল। তাহলে হ্যাঁ। রাজনীতিটা স্পষ্ট। কিন্তু 2024-এ যখন নাকি দেখেন বিএনপির, আপনি যদি গত কয়েক মাসের বিভিন্ন পদক্ষেপগুলো দেখেন, তারা কিন্তু প্রথম 5 আগস্টের পরে জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছিল, বিএনপি কিন্তু জাতীয় সরকার গঠন করতে দেয় নাই। 2, সেনা প্রধানের নেতৃত্বে সব দলকে ডেকে একটি সাংবিধানিক সরকার গঠন করে দিল। এটিও কিন্তু বাংলাদেশটাকে, অর্থাৎ 71-এর বিজয়ী বাংলাদেশটাকে সেভ করলো সেনাপ্রধান এবং বিএনপি মিলে। রাষ্ট্রপতির পদত্যাগ যখন চাইলো, বিএনপি এটার বিরুদ্ধে অবস্থান নিল। সংবিধান বাতিলের যখন সিদ্ধান্ত নিতে চাইলো, সেটার বিরুদ্ধে অবস্থান নিল। এই বিরুদ্ধে অবস্থানগুলোর ভেতর দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপির যে জন্মের সময়ের যে ইতিহাস, অর্থাৎ 71-এর পরাজিত শক্তিদেরকে গুছিয়ে যে রাজনৈতিক দল, বিএনপি যে সেরকম একটি রাজনৈতিক দল, তার থেকে বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি হলো এবং বিএনপি সেখানে দাঁড়ালো। অদ্ভুতভাবে শুধুমাত্র তারেক জিয়াকে রাজনীতিতে সার্ভাইভ করানোর জন্য ডক্টর ইউনূস গিয়ে মিটিং করলো এবং তারা তাদের সেই রাজনীতি থেকে ফিরে এসে এখন ডক্টর ইউনূসের জায়গার পক্ষেই দাঁড়িয়ে গেল। যেখানে ডক্টর ইউনূস বিলং করে একটি পুঁজিবাদী শাসন ব্যবস্থাকে, ডক্টর ইউনূস বিলং করে
মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে। ডক্টর ইউনূস বিলং করে মার্কিন সাম্রাজ্যবাদকে। সেই শক্তির পাশে যেই বিএনপি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, তারা ঘুরে গেল। এবং দেখেন, এখানে একটি নাটক সাজানো খেলা চলছে কিন্তু। যেই জামাত ইউনূস সরকারকে ক্ষমতায় রেখেছে, সেই জামাত বিএনপির সঙ্গে, তারেক জিয়ার সঙ্গে ইউনূস মিটিং করেছে বিধায় জামাতে ইসলামী কি করছে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এরকম একটি নাটক তারা করছে। কিন্তু এই নাটকের পেছনে একটি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের অংশটা শুধু আপনাকে বলে এখনকার মতো আমি শেষ করি, আপনার প্রশ্নের পরবর্তী প্রশ্নের উত্তর দিব। সেই সাজানো নাটকের জায়গাটা হচ্ছে এরকম, যে জামাত এবং জাতীয় পার্টি সহ কিছু অতি বাম রাজনৈতিক দল, এই অতি বামগুলোর রাজনৈতিক দলগুলোর কিন্তু একাত্তরের সময়ের একটা ধারাবাহিকতা। যেমন সাম্যবাদী দল এবং ন্যাপতোহা, তারা কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে বলেছিল দুই কুকুরের লড়াই। দুই কুকুরের লড়াই। তাদেরই পরম্পরা কিন্তু আজকের সেই অতিবাম, ওদেরই পরম্পরা। মাহমুদুর রহমান মান্না কিংবা জুনাইদ সাকিরা কিন্তু ওদেরই পরম্পরা। তাহলে এনসিপি, জাতীয় পার্টি এবং এই অতি বামরা মিলে একটা জোট হচ্ছে, সকল ইসলামিস্ট দলগুলো মিলে একটা জোট হচ্ছে। এবং তাদের এখন প্রক্রিয়াটা হবে, যেহেতু বিএনপি কে আপাতত বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলের জায়গা থেকে একটু সরিয়ে আনতে পারলো, এখন বিএনপি কে কিন্তু ওরা ভীষণভাবে একটা ছুরিকাঘাত করবে। কারণ জামাত, এনসিপি, জাতীয় পার্টি সহ ইসলামিক দলগুলো ভোটের রাজনীতিতে বাংলাদেশে 10টা আসনও পাবে না। আর যারা অতি বাম আছে, এরা কেউ ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান হবে না ভোটের রাজনীতিতে। কিন্তু তাদের ক্ষমতায় আসতে হলে ষড়যন্ত্র করেই তো ক্ষমতায় আসতে হবে। সুতরাং 5 আগস্টে তারা যে সফল হয়েছিল ষড়যন্ত্র, তার ধারাবাহিকতায় এবার তারা আওয়ামী লীগকে ধরে নিচ্ছে, যে আওয়ামী লীগ যেহেতু শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছে, আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং এখন বাকি আছে বিএনপি। তারা বিএনপি কেও শেষ করবে। এবং এই জিনিসটা বিএনপি, আমার ধারণা বিএনপির নেতৃত্ব বুঝতে পারছে। কিন্তু তারেক জিয়াকে রাজনীতিতে ফেরানোর প্রক্রিয়া হিসেবে, অর্থাৎ 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা, এই ভয় দেখিয়ে, তারপরে 10 ট্রাক ওই যে অস্ত্র। 10 ট্রাক অস্ত্র মামলা, কিন্তু শুধু 10 ট্রাক না, 10 ট্রাক অস্ত্র মামলাটার সঙ্গে ভারতের নিরাপত্তার প্রশ্ন ছিল। নিরাপত্তার প্রশ্ন অনুপ চেটিয়া। কারণ 2001 থেকে 2006 বাংলাদেশের মাটিতে অবাধ বিচরণ ছিল আইএসআই এর। হুম। সেই আইএসআই বাংলাদেশে বাংলা বাংলা ভাই তৈরি করেছিল, বাংলা ভাই জেএমবি, হ্যাঁ। সাইফুল হাদিসকে তৈরি করেছিল। আপনার মনে আছে যে মতিউর রহমান নিজামী বলেছিল, সরি, জামাত নেতা মুজাহিদ বলেছিল যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। মিডিয়ার তৈরি। সুতরাং ওই সময় থেকে তাদের চেষ্টাটা ছিল বাংলাদেশকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একটি বিচরণ ক্ষেত্র করা, এবং এই ভূমি ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করা। এবং 2001 থেকে 2006 পর্যন্ত ভারতে 147টা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। এই প্রত্যেকটা টেরোরিস্টরা বাংলাদেশের বাংলাদেশের ভূমি দিয়ে ভারতে ঢুকেছে, ভারতে টেরোরিস্ট অ্যাটাক করেছে, আবার বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা বেরিয়ে গেছে। এবং বাংলাদেশের মাটিতে কিন্তু তারা পাকিস্তান থেকে সরাসরি আসেনি, তারা এসেছে দুবাই থেকে, বাহরাইন থেকে, দোহা থেকে, এরকম জায়গা থেকে ফ্লাই করে এসেছে আইএসআই এর গুপ্তচররা, পাকিস্তানের গুপ্তচররা। এবং তারা গিয়ে আমাদের বাংলাদেশে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদেরকে সংগঠিত করেছে, তাদের বিচরণ ক্ষেত্র তৈরি করেছে এবং ভারতকে অস্থিতিশীল করেছে। এবং যেহেতু ভারত একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র, সেই জায়গাটাতে তারা আক্রমণ করেছে। ঠিক একইভাবে বাংলাদেশেও ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষের যে শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে আক্রমণ করেছে। এবং 2004-এর 21শে আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের আহকাম ভাই, বুঝতে আমি হবে। আহকাম ভাই, আমি এখানে একটা বিষয় জানতে চাই। যেহেতু এই প্রসঙ্গটা এলোই, যে মানে 1971 থেকে, এবং তারপরে যখন নাকি জাসদ তৈরি হলো, জাসদে
আহ, যারা মানে বাংলাদেশের বিপক্ষে যারা ছিল, রাজাকার আলবদররা একাংশ যে জাসদের শেল্টার নিল বা জাসদের রাজনীতির সাথে যুক্ত হয়ে গেল। তারপরে 75-এ যখন নাকি বঙ্গবন্ধু হত্যার পরে, তারপরে জিয়া, তারপরে এরশাদ। এখানে আপনাকে মাঝখানে একটি কথা বলি, জি, সেলাপা, না হলে একটু কনফিউশন থেকে যাবে। প্রথমত হচ্ছে, যে সকল মুক্তিযোদ্ধারা জি, জাসদ সংগঠিত করেছিল, জি। তারা কিন্তু জাসদ ভেঙে বাসদে যায় নাই। না, যেমন হাসান লকিনু, কাজী আরেফ আহমেদ, আসম আব্দুর রব, কি বলে আপনার সিরাজুল আলম খান। আমি বলতে চাচ্ছিলাম যে সবসময় আহ, এই যে রাজাকার আলবদর বা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিটা একদম 71-এর পর থেকেই, যখনই কোনো রাজনৈতিক দল ফর্ম করেছে বা তাদের মেকানিজমে, জাসদের পরে আপনি যদি বলেন জিয়া, জিয়া তো নিজেই গোলাম আজমকে আনলেন, তারপরে এরশাদ, মানে সবসময় তারা কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারে নিজেদেরকে স্ট্রেংথেন করেছে। আমি আপনাকে আওয়ামী লীগের এই 16 বছরের কথা যদি বলি, জি, তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন জেলায়, উপজেলায় যারা আওয়ামী লীগের নেতা হলো জি, গত 16 বছরে, জি। টাকা পয়সার বিনিময়ে যারা নেতা হয়েছে, যারা টাকা পয়সার বিনিময়ে নেতা বানিয়েছে, তারাও যেমন দলটাকে ধ্বংস করার প্রক্রিয়া করেছে। আর যারা টাকা পয়সার বিনিময়ে নেতা হয়েছে, তারা তো টাকাটা তাদেরকে ফাইন্যান্সই করেছে জামাত। জামাত। তাদের তারা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী যে তারা তাদের নেতাদেরকে আওয়ামী লীগের নেতা বানিয়েছে। আওয়ামী লীগের আপনি নেতা দেখেন, এই 5 আগস্টের পরে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট হলো ঢাকা ইউনিভার্সিটির, ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিল। জয়েন্ট সেক্রেটারি ছিল। যদি 5 আগস্ট না ঘটতো, তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে এত অসাধারণ বক্তৃতা দেওয়া সার্জিস আলম যদি আগামীতে ছাত্রলীগের প্রেসিডেন্ট হইতো, তাহলেও কিন্তু অবাক করার কোনো বিষয় ছিল না। তার মানে কি? তার মানে অত্যন্ত প্ল্যান করে, টাকা পয়সা নিয়ে সংগঠিত ভাবে তারা আওয়ামী লীগে ঢুকেছে। এবং জুলাই আগস্টের আন্দোলনের ভেতর দিয়ে তারা আওয়ামী লীগের ভেতর থেকে বেরিয়ে আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতার জন্য তাদেরকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর সময় কিন্তু এখন এসেছে। আওয়ামী লীগ নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতির অনিবার্য অংশ। কিন্তু আমার প্রশ্ন, এই যে ধর্মনিরপেক্ষ একটা বাংলাদেশ আমাদের ছিল, আমরা এই জায়গা থেকে এত সরে আসলাম কেন, কিভাবে, আপনার কি মনে হয়? রাজনৈতিক প্রেক্ষাপট তো আছেই, কিন্তু গত 16 বছর তো আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই সংস্কৃতি, এই- আপনি একজন এইখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেই আমি বলছি, এবং রাজনীতিবিদ। আমি এখানে দুই জায়গা থেকে যদি আমি দেখি, হুম, সংস্কৃতি কর্মী হিসেবে যদি আমি আওয়ামী লীগের 16 বছরটাকে দেখি, হুম। তাহলে আওয়ামী লীগ প্রথমত গুরুত্বহীন করে দিয়েছিল যেটা সাংস্কৃতিক আন্দোলনের মূল শক্তি, অর্থাৎ সাংগঠনিক সাংস্কৃতিক সংগঠনগুলো। অর্থাৎ সাংগঠনিক সংস্কৃতি চর্চা যারা করে, তারাই তো একটি সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেয় এবং রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়। সেই শক্তিটাকে দুর্বল করার জন্য, কিংবা সেই শক্তিটাকে তারা ক্রমশ অগুরুত্বপূর্ণ করার জন্য, তাদেরকে দিয়েছে অনুদান। একটা আবৃত্তির সংগঠন বছরে 40,000 টাকা, একটা নাটকের সংগঠন বছরে 60,000 টাকা। এবং তারা ভাবতো, আওয়ামী লীগের যারা নাকি সরকারের দায়িত্বে ছিল, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তারা ভাবতো কি, তারা বিশাল কাজ করছে সংস্কৃতির জন্য। আর উল্টো দিকে তাদের চারপাশকে ঘিরে ফেলেছিল মূলত বিনোদন কর্মীরা। অর্থাৎ সংস্কৃতি কর্মী আর অভিনয় শিল্পী কিংবা বিনোদন কর্মীদের ভেতরে পার্থক্যটা হচ্ছে, সংস্কৃতি কর্মী তারা যারা পেশায় একজন অভিনয় শিল্পী, পেশায় একজন বিনোদন কর্মী, কিন্তু মানুষের অধিকারের জন্য, সংস্কৃতি কর্মীদের অধিকারের জন্য রাজপথে নামে, তারা হচ্ছে সংস্কৃতি কর্মী। কিন্তু আপনি দেখেন 16 বছরে যারা নাকি সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় কিংবা আওয়ামী লীগের কার্যালয়ে যারা ঘুরতো, তারা কোনোদিন রাজপথে হাঁটে নাই। রাজপথে হাঁটা ত্যাগী সংস্কৃতি কর্মীরা আওয়ামী লীগের এই ভিড় ঠেলে আওয়ামী লীগের নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে যাবারই সুযোগ পায়নি। সংস্কৃতি কর্মী মানে কিন্তু রাজনৈতিক কর্মীদের সমান্তরাল একটি অংশ, যারা রাজনৈতিক অঙ্গীকার নিয়ে, রাজনৈতিক দর্শন নিয়ে সংস্কৃতি চর্চাটা করে।
এবার আসেন রাজনীতির জায়গা থেকে। আপনি ধরেন, আপনি বা আমরা যেই জেনারেশন বড় হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, আমরা প্রথম রাজা দেখেছি, কিন্তু আমরা 75-এ আমরা কিন্তু বঙ্গবন্ধুকে দেখিনি। আমার জন্ম 70-এ, তো আমি তো বঙ্গবন্ধু, আমার শৈশব, আমি তো একটু যখন প্রাইমারি স্কুল শেষ করলাম, হাই স্কুলে উঠলাম, আমরা বাংলাদেশের রাজা দেখলাম জিয়াউর রহমানকে। আমাদের জেনারেশনটায়, অর্থাৎ 80-র দশকের শুরু থেকে 90-এর দশকের শুরু পর্যন্ত, বেশিরভাগ ছেলে মেয়েরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং তারা একটা কনফিউজড জেনারেশন। পারিবারিক ভাবে, শুধুমাত্র পারিবারিক ভাবে আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত, রাজনীতির সঙ্গে তারা সম্পৃক্ত, তারাই আওয়ামী লীগের রাজনীতিটা করলো। বর্তমান যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম কিন্তু রাজা হিসেবে দেখেছে শুধু শেখ হাসিনাকে। এখন যারা নাকি বাংলাদেশে বিশ্বাস করে না, তারা কি করেছে, প্রথমে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সংগঠিত করেছে। তাদের কাছে টাকা আছে, অস্ত্র আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী আছে, জাতীয় ষড়যন্ত্রকারী তাদের সঙ্গে আছে। কিন্তু তারা তরুণ প্রজন্মকে কিভাবে তাদের সাথে নিল? আপনাকে আমি একটা কথা বলি, তারুণ্যের মূল চরিত্র কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা। মূল চরিত্র কিন্তু তারা আইন ভাঙে, তারা আইন মানে না, এটা কিন্তু তারুণ্যের মূল চরিত্র। তাই তো, প্রতিষ্ঠান বিরোধিতা, আইন অমান্য করার প্রবণতা, এটাই তো তারুণ্যের শক্তি। এখন সেই তারুণ্য 16 বছর দেখেছে শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় আছে, তাহলে ক্ষমতায় যে আছে তার বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করাটা কিন্তু সহজ ছিল। এখানে আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে, আওয়ামী লীগ তরুণ প্রজন্মকে তাদের রাজনীতি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। যেই তরুণ প্রজন্মটা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখলো, তারা আপ্রকৃত অর্থে তাদের রাজনৈতিক, মানে তাদের মাথায় বাংলাদেশ আছে, তাদের মাথায় 71 আছে, তাদের মাথায় বঙ্গবন্ধু আছে, কিন্তু তারা বিরোধিতা করেছে আওয়ামী লীগের, আওয়ামী সরকারকে, আওয়ামী লীগকে না কিন্তু। আর ষড়যন্ত্রকারীদের এই সরকার বিরোধী যে অংশটা, তাদেরকে এনে যুক্ত করে জুলাই আগস্টের আন্দোলন করাটা সহজ হয়েছে। কিন্তু আপনি দেখবেন ওই তরুণ প্রজন্ম 5 আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে তারা কিন্তু ঘুরতে, ঘুরে যেতে শুরু করলো। যখন দেখলো 5 আগস্টে 32 নম্বর পুড়িয়ে দেওয়া হলো, যখন দেখলো মুক্তিযুদ্ধ জাদুঘর আগুন দেওয়া হলো, যখন দেখলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, যখন দেখলো 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, 15ই আগস্টে ধানমন্ডি 32 নম্বর, যেটি বাংলাদেশের ঠিকানা, 32 নম্বরে লুঙ্গি ড্যান্স গান বাজাচ্ছে, এই কিন্তু তরুণ প্রজন্ম বুঝলো যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। কিন্তু ততক্ষণে বাংলাদেশের মাটিতে বসে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, যুদ্ধাপরাধী, এদের বিরুদ্ধে মানুষের কথা বলার ক্ষমতাটা কিন্তু হারিয়ে গেছে। কারণ এই মানুষগুলো তখন কথা বলতে পারে যখন মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি বাংলাদেশে মাঠে থাকে। বিএনপিও যদি মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান নিয়ে মাঠে থাকতে পারত, তাহলে কিন্তু অতি দ্রুত এই ইউনূস সরকার এবং ইউনূস সরকারের পেছনে যে ষড়যন্ত্রকারীরা, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে উঠত। কিন্তু এটি উঠতে পারতেছে না। মূল অর্থ হচ্ছে, মূল ইয়ে হচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে নেই। যুদ্ধাপরাধীদের মোকাবেলা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে দরকার। যুদ্ধাপরাধীদের মোকাবেলা করার জন্য, উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের মোকাবেলা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে দরকার। আপনি যদি শেখ হাসিনার সফলতা এবং ব্যর্থতাকে এক জায়গায় আনেন, তাহলে ওনার সফলতা হচ্ছে উনি যুদ্ধাপরাধীদের বিচার করেছে, ওনার সফলতা হচ্ছে উনি উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেয়নি। ওনার ব্যর্থতাও হচ্ছে এটাই যে উনি যুদ্ধাপরাধীদের বিচার করেছে এবং উনি উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে দাঁড়াতে দেয়নি। এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি খারাপ, আমাদের পক্ষে না। সবসময় পক্ষে থাকবে তো এমন কোনো কথা নাই। কিন্তু মানে একজন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এবং একজন বাংলাদেশের শেখ হাসিনা হিসেবে, বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের মানুষ, মানে
আনপ্যারালালি কাউকে কোনো চিন্তা করে না, শুধু শেখ হাসিনাকে কেন ভোট দিয়ে বা শেখ হাসিনার পক্ষে আনকন্ডিশনালি কেন আম, বাংলাদেশের মানুষ থাকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরাই তো মেজরিটি। আমরা কেন থাকি? বিকজ আমরা চাই যে মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশটাকে নিয়ে যাবে পারবে জননেত্রী শেখ হাসিনা, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা। আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বাংলাদেশের পক্ষের মানুষ, লাল সবুজ পতাকার পক্ষের মানুষ, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করবে বাংলাদেশের মাটিতে। আপনি আজকে লিখে রাখেন, আমি এই কথাটি বললাম, তারা অপেক্ষা করবে। এবং বিএনপি যে ট্রেনটা মিস করলো, বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের, রাজাকারদের রাজনৈতিকভাবে চিরতরে শেষ করে দেয়ার একটি জায়গা তৈরি হচ্ছিল। বিএনপি যদি জামাতের সঙ্গে তাদের যোগাযোগকে চিরস্থায়ীভাবে বিচ্ছিন্ন করতে পারত, যেটা তারা বলতে শুরু করছে। বিএনপি নেতারা কয়দিন আগে বলে নাই যে যুদ্ধাপরাধী দল জামাত, তারা জামাত নেতাদেরকে রাজাকার বলে নাই। কিন্তু শুধুমাত্র তারেক জিয়ার তো অব্লিগেশন আছে, তারেক জিয়া তো 21 আগস্টের সাথে জড়িত, তারেক জিয়া তো 10 টাকা অস্ত্র মামলার সাথে জড়িত। সেই কারণে বিএনপি আলটিমেটলি বাংলাদেশের পক্ষে দাঁড়াতে পারছে না। যদি দাঁড়াতে পারে এবং সত্যিকার অর্থে যদি জামাতের সঙ্গে বিএনপির সত্যিকার অর্থে তালাক হয়, তাহলে বাংলাদেশের মাটিতে দুটো রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর একটি সম্ভাবনা এখনো আছে। এবং বিএনপির সাথে ইউনূস সরকার সহ জামাতে ইসলামী, মৌলবাদী গোষ্ঠীগুলো এবং বামাতি, অর্থাৎ জামাতি এবং বামাতিরা যারা ইউনূসকে প্রোটেকশন দিয়ে রাখছে, ইউনূসের পক্ষে দাঁড়াচ্ছে, মাঝে মাঝেই মব করে ইউনূসের কাছ থেকে বিভিন্ন দাবি আদায় করে দেয়, হয় বিএনপির সাথে এদের কনফ্লিক্ট হইতে হবে, অর্থাৎ ওদের বিএনপির সাথেই ওদের যুদ্ধ করতে হবে প্রথমে। আর বিএনপি যদি ওদের সাথে মিশে যায়, তাহলে আমি আপনাকে আজকে লিখে দিতে পারি, এদের সকলের লড়াই করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এবং বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু, এটিকে যদি ধরে রাখতে হয়, আওয়ামী লীগকেও অবশ্যই সংগঠিতভাবে যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধে শত্রু শক্তি কে হবে, এটা আমরা মোটামুটি চিহ্নিত করতে পেরেছি। কারা শত্রু শক্তি হবে? জামাতে ইসলাম, ইসলামিস্ট দলগুলো। এই ইসলামিস্ট দলগুলোর ভেতরে কিন্তু তারাও আছে যারা শেখ হাসিনাকে কওমি মা বলেছিল, এবং এই কওমি মা হওয়া নিয়ে আওয়ামী লীগের নেতাদের অনেক গর্ব ছিল। কিন্তু এটা বোঝে না যে এই মৌলবাদীরা কখনোই আওয়ামী লীগের সাথে থাকবে না। আহকাম ভাই, আমি এখানে একটা প্রশ্ন করি, আমরা চলে যাচ্ছি অন্যদিকে। সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলগুলোর কথাটা বুঝলাম। আম, এই যে নতুন রাজনৈতিক দলটা হলো এনসিপি, হুম, কিংস পার্টি বলি আমরা, কিংস পার্টি তো তারা, তো ওরা নতুন একটা ওদের মার্কার জন্য বোধহয় শাপলা ফুল, শাপলা মার্কা, এবং তারা বলল যে তারা 80% 90% সিট তারা পেয়ে যাবে। এবং তাদের যে এই যে উগ্রতা, এবং উগ্রতা তারা প্রকাশ্যেই করছে। এই এনসিপি কিংবা ডক্টর ইউনূস কিংবা এই যে 5 আগস্টের ষড়যন্ত্রকারীরা, এদের খুঁটির একটা জোর আছে না? সেই খুঁটিটা কারা? খুঁটিটা তো মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্য, খুঁটিটা তো ডিপ স্টেট, ডিপ স্টেট। খুঁটিটা তো পাকিস্তান। তো যখন নাকি বাংলাদেশের মাটিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থারা আছে, যখন বাংলাদেশের মাটিতে আমেরিকার গোয়েন্দা সংস্থারা আছে, যখন বাংলাদেশের মাটি ব্যবহার করে আরাকান রাজ্য প্রতিষ্ঠার জন্য আমেরিকার ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য ইউনুস এগ্রিড, এবং তাদেরকে সহযোগিতা দিতে চায়, করতে চায়, সে করিডোর দিতে চায়, বন্দর দিতে চায়, যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে আছে, ততক্ষণ পর্যন্ত জনগণ সাথে আছে কি নাই এটা কিন্তু ম্যাটার করে না। ততক্ষণ তারা ক্ষমতায় আছে। ইসরায়েলের ক্ষমতা কোথায়? বিকজ আমেরিকা তাদেরকে সাপোর্ট করে। সৌদি আরবের ক্ষমতা কোথায়? কারণ সৌদি আরবকে আমেরিকা সাপোর্ট করে।
টার্কির সাথে সৌদি আরবের বিরোধ, কারণ মুসলিম দেশগুলোর ভেতরে তুরস্ক একটি স্বতন্ত্র শক্তি হিসেবে দাঁড়াতে চায়। ইরানের সাথে বিরোধ, কারণ ইরান একটি স্বতন্ত্র শক্তি হিসেবে থাকতে চায়। উত্তর কোরিয়া একটা রাষ্ট্র যারা আমেরিকার বিরুদ্ধে একটা নিজস্ব শক্তি নিয়ে দাঁড়াতে চায়। চীন একটা নিজস্ব শক্তি নিয়ে দাঁড়াতে চায়। রাশিয়া একটা নিজস্ব শক্তি নিয়ে দাঁড়াতে চায়। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে এই দেশগুলোর যারা দালাল, তারাই তো এখন বাংলাদেশে, তারাই তো এনসিপি। তাদের সঙ্গে জনগণ আছে কি নাই তার ম্যাটার করে না। তারা জানে যতক্ষণ পর্যন্ত ডিপ স্টেটের সাপোর্ট তাদের আছে, তারা ক্ষমতাশালী। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিও কিন্তু প্রতি মিনিটে বদলায়, বদলাচ্ছে। প্রতি অবশ্যই ঘন্টায় বদলায়। বদলায়। এই যে বদলাচ্ছে না, এই বদলানোর ভেতর দিয়ে এরা তো একদম শিশু, এদের লোমকূপও খুঁজে পাওয়া যাবে না। এনসিপি টিসিপি গুলো লোমকূপও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আমরা হচ্ছে সেই দেশ, হেনরি কিসিঞ্জার যার বিরোধিতা করেছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। যেই যুদ্ধে বাংলাদেশকে পরাজিত করবার জন্য আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, সেই সপ্তম নৌবহরকে কিন্তু থামিয়ে দিয়েছিল রাশিয়ার সাবমেরিন। সো রাজনৈতিকভাবে বাংলাদেশকে এখন বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, এটা পুরো পৃথিবী একটা দেশ। সেই দেশের একটা অংশ যখন বাংলাদেশ, এবং ভৌগোলিকভাবে এই দেশটার যেহেতু গুরুত্ব আছে, সুতরাং জাতীয় ষড়যন্ত্রকারী যেমন আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীও আছে। আবার জাতীয় মিত্র শক্তি যেমন আছে, আন্তর্জাতিক মিত্র মিত্র শক্তিও আছে। শক্তিও আছে। তাদের যেমন মিত্র শক্তি আছে, আমাদেরও মিত্র শক্তি আছে, এবং আমরা এই লড়াইটা করব। তো ভাই আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা তো ধারাবাহিকভাবে কথা বলবোই। তো এবার আমি একটা রাজনৈতিক ব্যক্তিগত প্রশ্নে যাই, প্রসঙ্গে। বলেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। আম, 10 মাস হয়ে গেল, সেভাবে চিন্তা করলে 16 বছর ক্ষমতার পরে 10 মাস খুব বেশি সময় না, কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে, যেটা একটা মানবিকতার চরম পরাজয় আর কি, মানে ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থায় মনে হচ্ছে লম্বা সময়, 10 মাস অনেক লম্বা সময়, যে এত নির্যাতন, দমন, পীড়ন, হত্যা, খুন, এরই মাঝে সেইভাবে যে আমরা শুনছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি কথা বলছেন, কিন্তু সেইভাবে আমরা কোনো, মনে হচ্ছে যেন আসলে আহ, নতুন কিছু বা প্রথমত আকাম ভাই আমি শেষ করি, দিক কি বল। নির্দেশনা পাওয়া যাচ্ছে না। আরেকটা বিষয় আমরা যেটা শুনতে পাচ্ছি, যেহেতু আমরা, আপনি জানেন যে শুরু থেকে আমরা কাজ করছি, সো আমরা চেঞ্জেস গুলা বুঝতে পারছি শুরু থেকে, মানে আমি এই শুরুটা বলছি, জুলাই থেকে আজ পর্যন্ত কাজ করছি বলে, যারা আমরা অনলাইনে কাজ করছি, শুরুতে আওয়ামী লীগের মানুষরা কথা বলতেন না। আমরা তারপর নভেম্বর ডিসেম্বরে আস্তে 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 বিদেশে যারা আছেন কথা বলা শুরু করেছেন, এবং আমরা পরিবর্তনটা লক্ষ্য করছি। কেমন জানি একটা ডিভিশন, আবারও সে একটা নিজেদের মধ্যে একটা বিভাজন, নিজেদের মধ্যে একটা অন্তর্কলহ। কিন্তু এখন তো এই সময়টা না। আপনি কি এরকম কিছু ফিল করেন যে আপনাদের নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, বা আপনাদের নিজেদের কোনো দিক নির্দেশনা নাই? এটা এটা একদমই নয়। আপনি শেষ করলে তারপরেই বলি, আপনি হ্যাঁ, বলেন, আমি শেষ আমি আমি করেন। এটাই জানতে চাচ্ছি, মানে আচ্ছা, অনেকের কাছে এটা প্রথমত শুনি আমি। হচ্ছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এটি কিন্তু সঠিক নয়। না, শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছে। এবং হুম। সেনাবাহিনীর, অর্থাৎ একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে সেই দেশের প্রধানের নির্দেশে সেনাবাহিনীর হেলিকপ্টার করে তাকে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। সে পর্যন্ত আমরা তারপরে, বুঝেছি। হ্যাঁ। না, এখানে এখানে না, এখানে আছে। কিন্তু এখন মানে এই যে 2024-এর যে সংসদ মানে পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্ট ইলেকশনে যে 350 এমপি, মানে 50 জন সংরক্ষিত নারী আর 300 জন এমপি, তার ভিতরে গতকালকে তুহিন নামে একজন এমপি অ্যারেস্ট হওয়ার পরে অ্যারেস্ট হলেন। এখন পর্যন্ত 101 জন এমপি আছে জেলখানায়। জেলখানায়। তাহলে কি আওয়ামী লীগ পালিয়ে গেছে, নাকি না। তারা দেশের মাটিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? এবং এখন 5 আগস্টের পরে একদিকে গ্রেপ্তার হচ্ছে, আরেকদিকে মব জাস্টিস করে মেরে ফেলা হচ্ছে, জবাই করা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে। তাহলে
আমরা যদি মনে করি যে আমরা যদি এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছে, তাহলে 71 সালেও তো আওয়ামী লীগের নেতারা সবাই পালিয়েই গিয়েছিল। আসলে কি তারা পালিয়ে গিয়েছিল, নাকি একটি নিরাপদ জায়গায় গিয়ে সংগঠিত হয়ে ট্রেনিং নিয়ে একটি অতি প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে 9 মাসে দেশটা স্বাধীন করেছে? মুজিবনগর সরকারের যারা গঠন করেছিল, তারা তো প্রথমে বর্ডার ক্রস করে ভারতে গিয়েছে, না, সেখান থেকে তারপরে তারা আহকা কুষ্টিয়ায় ভাই, আমি এসে। এখানে একটু আপনাকে থামাবো। কারণ কি, আপনি যে মুজিবনগর সরকারের কথা বলছেন, সেখানে কিন্তু আওয়ামী লীগের যে শুধু আম, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সেই সময়কার স্বচ্ছ চিন্তার এবং গত 16 বছরে যে সকল নেতাকে নিয়ে অনেক বেশি বিতর্ক হয়েছে, আপনি তাদের মধ্যেও মুক্তিযুদ্ধ আছে, তাদেরও অনেকে মুজিবনগর সরকারে ছিল, আমি কিন্তু ডে কিন্তু বাই আমি ডে কিন্তু কালের ওই পরিক্রমায় ষোলো তাদের। বছরের ষোলো বছরের যে সকল নেতৃত্ব, তাদের যে ব্যর্থতা, এগুলো আমি আমি অস্বীকার করছি না তো। কিন্তু আপনি শুধু একটি কথা বলেন, আপনি যেটা বললেন যে কোন দিক নির্দেশনা পাচ্ছে না। শেখ হাসিনা আজকে যার নাম বলবে, আওয়ামী লীগ যে আগামীতে আওয়ামী লীগের হয়ে এই লোকটা কথা বলবে, তাকে পরের দিন গ্রেপ্তার করা হবে। তাহলে কথা বলা, আমি বলছি যে আগস্টের 5 আগস্ট 2024, আর আজকে জুন মাস, এই যে মাত্র 10 মাসের মাথায় হুম। বাংলাদেশের বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয়ে বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম। যেই তরুণ প্রজন্ম বলতে শুরু করেছে, যেই কোটার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই কোটাতেই তে গেল, বাদ বাদ করলাম মুক্তিযোদ্ধা কোটা, এসে যুক্ত হলো জুলাই কোটা। বাদ চাইলাম কোটা, যুক্ত হচ্ছে পঙ্গু কোটা। আমরা আন্দোলন করলাম কোটার বিরুদ্ধে, যুক্ত হয়েছে চট্টগ্রাম কোটা, যুক্ত হয়েছে গ্রামীণ কোটা, যুক্ত হয়েছে শিশু উপদেষ্টা কোটা, যুক্ত হয়েছে এনজিও কোটা। সবই তো কোটা। আমি নিশ্চিতভাবে বলি, সেই নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের পছন্দের মানুষটাই আগামীতে নেতৃত্বে আসবে। হাইব্রিডরা আর আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। কারণ আমরা শেখ হাসিনাকে চিনি। উনি তার পিতা সহ পুরো পরিবার মারা যাওয়ার মাত্র 6 বছর পরে, 35 বছর বয়সে, নিজের ছেলে এবং মেয়েকে বোনের কাছে বিদেশে রেখে বাংলাদেশের মানুষের জন্য এসে উনি সংগ্রাম শুরু করেন। তার হাত দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, তার হাত দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে, বাংলাদেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। আজকে যখন নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়, তখন কিন্তু যারা বলেছিল শেখ হাসিনা $5 বিলিয়ন চুরি করেছে, $23 বিলিয়নের প্রজেক্ট থেকে $5 বিলিয়ন যদি কেউ নেয়, তাহলে ওই প্রজেক্ট হওয়ার কথা। তাহলে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ যুক্ত হলো কিভাবে বলেন তো? আমার কথা হচ্ছে, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অর্থাৎ উনি প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রধানমন্ত্রিত্বের বিরুদ্ধে তার তারুণ্যকে এক জায়গায় করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা হয়েছিল। কিন্তু যখন শেখ হাসিনা ইন্ডিভিজুয়াল, যখন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, যখন শেখ হাসিনা বাংলাদেশের গণমানুষের নেতা, ওই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে কেউ পরাজিত করতে পারে না, পারবেও না। আমি আপনাকে এটুকু নিশ্চিত করতে পারি। সুতরাং শেখ হাসিনা বেঁচে আছে, এটা বাঙালি জাতির আশীর্বাদ। তার হাত দিয়ে আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। 5 আগস্ট আরো একটা ভালো জিনিস ঘটিয়েছে। সেটা হচ্ছে, আমাদের চারপাশের মানুষগুলো, কারা আমাদের বিরোধী, কারা বাংলাদেশের বিরোধী, কারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, আমরা বুঝতেই পারতেছিলাম না। 16 বছরে পুরো বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছিল, আর 5 আগস্টে হঠাৎ করে দেখলাম যে আওয়ামী লীগ নাই। আমাদের সংস্কৃতির নেতারাও কাউকে ফারুকের সাথে দিয়ে রাখছে, কাউকে বিএনপির সাথে দিয়ে রাখছে। তারা এখন তাদেরকে সেভ করতেছে। তারা ভবিষ্যতে আবার আওয়ামী লীগ আসলে নিজেই আওয়ামী লীগ হিসেবে আবার তাদের, ওই যারা এখন বিএনপি সেজে আছে, যারা ফারুকের সাথে আছে, তাদেরকে সেভ করার চেষ্টা করবে। তবে এইবার আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আশায় ঘুরে বালি, হয় জিত। আর আমি আপনাকে বলি,
আমি 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 সহ আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করার সংস্কৃতি কর্মীদের যে প্রজন্ম, রাজনৈতিক কর্মীদের যে প্রজন্ম, তাদের জীবনে পরাজয় বলে কোনো শব্দ নাই। হয় জয়, না হয় মৃত্যু। যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, দেখব যে আপনি যা আপনারা যা বলছেন এখন, সেটা আসলে আপনারা কতটা বাস্তবায়ন করতে পারেন, এবং সেটা যদি আসলে বাস্তবায়ন করতে না পারেন, আমরা হয়তো জিতেও যাব, আবারও হারবো। আপনি হ্যাঁ, ভালো থাকেন। এবার 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 জয়টা তখন পরিপূর্ণ জয় হবে যখন শুধুমাত্র আমাদের ভেতরের, মানে আমাদের সাথে বিশ্বাসঘাতকতাকারীদেরও আমরা সমূলে বিনাশ করতে পারবো, তখনই শুধুমাত্র আমাদের প্রকৃত অর্থে বিজয় হবে, এর আগে না। একদম, একদম। অনেক ধন্যবাদ আহাকাম ভাই। আমরা আপনাকে ধন্যবাদ। অনেক বিষয় আছে, কথা বলতে হবে। আমরা এর মধ্যে আবারও কথা বলবো। আমি আশা করি আমাদের দর্শকদের আপনার কথা ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর কথা বলেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আহ, ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। আম, আমরা আসলে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ, এই কথাটা যে 54 বছর পরে বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ চাই, এটাই আমাদের জন্য লজ্জার। আমরা চলুন ভাবি, আমাদের বাচ্চাদেরকে শেখাই, জানাই, বোঝাই, আশেপাশে খেয়াল রাখি, এবং আমার প্রতিবেশীর দিকে খেয়াল রাখি, তাকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করি, নিজেও নিরাপদে থাকি। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।